আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর রিয়াজ আলী বলছি। আজকে আমার বিষয় হচ্ছে ডায়াবেটিস বা সুগার সম্পর্কে আমরা অনেকেই জানি, যেটা প্রায় 30, 40, 50 বছর বয়স আগে। বর্তমানকালে যে সমস্ত লোকেদের বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে, আমি প্র্যাকটিক্যালি বিভিন্ন জনকে জিজ্ঞেস করে দেখেছি এবং আমরা বিভিন্ন গবেষণা পড়াশোনার মধ্যে দিয়ে দেখে বুঝতে পেরেছি। এবং আপনার আশেপাশে যদি কোনো ব্যক্তি থাকেন তাকেও জিজ্ঞেস করে দেখবেন একটা ছোট্ট সমীক্ষা করে, যে 40 বছর, 50 বছর বা 30 বছর আগে এই যে ডায়াবেটিস সুগার হচ্ছে, এত রোগ ছিল কি? সকলেই একটাই উত্তর দেবে, না, সুগার ছিল না, জানতাম না। তো সুগার কি এবং সুগার কেন হলো, সুগার থেকে কীভাবে রেহাই পাওয়া যাবে কোনো ওষুধ ছাড়া, সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত তথ্য সহ আলোচনা করব। শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং সেই মতো চলার চেষ্টা করবেন। আশা করি আপনি আপনার সুগার নিয়ে যথেষ্ট সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে সুগার কি? সুগার হচ্ছে ব্লাডের চিনি। মানে আমাদের একটা গাড়ি আছে, সুন্দর গাড়ি, সমস্ত কিছু ওকে, কিন্তু গাড়িতে তেল নাই, গাড়ি তো চলবে না। তা আমাদের বডি, পুরো বডির সমস্ত অঙ্গের যে কাজ হচ্ছে, এই যে আমরা ব্রেন দিয়ে চিন্তা করছি, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, জিভ দিয়ে কথা বলছি, স্বাদ দিচ্ছি, দাঁত দিয়ে কামড়াচ্ছি, চিবাচ্ছি, ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হার্টে সবসময় হার্টবিট চলছে, গোটা দেহে পাম্পিং চলছে ব্লাডের, বিভিন্ন মাংসপেশি দিয়ে হাত দিয়ে পা দিয়ে কাজ করছি, পেটের লিভারে অসংখ্য কেমিক্যাল কাজ চলছে, সমস্ত কেমিক্যাল, সমস্ত বাইল অ্যাসিড হজম করা জিনিসপত্র তৈরি হচ্ছে, পেটের মধ্যে নাড়ির খাবারটা হজম হচ্ছে। এই যে সমস্ত অঙ্গে নানাবিধ কাজ, এই কাজগুলো করার জন্য কী দরকার? শক্তি দরকার। তো সেই শক্তি আমাদের দেহে আসে কোত্থেকে? খাবার থেকে আসে, সহজ কথা। কিন্তু খাবারের কোন পার্টটা থেকে আসে? আমাদের দেহের এনার্জি সোর্স কোথায়? এনার্জি সোর্স হচ্ছে খাবার, এবং এনার্জি ফুয়েল যেটা, মানে মেন যে উপাদান থেকে শক্তিটা আসে, সেটা হচ্ছে সুগার, ব্লাড গ্লুকোজ। এই গ্লুকোজটা হচ্ছে আমাদের খাবারের যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে আমাদের বডির মেন বডি, মানে ফুয়েল, এনার্জি ফুয়েল, মানে হিউম্যান বডিতে ফুয়েল হিসেবে কাজ করে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ আমার লাগবেই। আমি যদি সুস্থভাবে বাঁচতে চাই, যদি চলতে চাই, তাহলে আমার দেহে গ্লুকোজ লাগবেই, সুগার লাগবেই। কিন্তু সেই সুগার কি এমন হলো যে আমরা সুগারটাকে খারাপ ভাবতে শুরু করেছি, সুগারের অসুখটাকে খারাপ ভাবতে শুরু করেছি। যখন এই সুগারের লিমিটটা বেনিয়মে চলে যায়, সাপোজ ধরুন এই ঘরে 240 ভোল্টে সমস্ত বাল্ব, ফ্যান, এসি চলছে। এখন যদি এই ভোল্টটা যদি 50 করে দিই, তাহলে কী হবে? কেউ ভালোভাবে চলবে না, সব ঝিমিয়ে জ্বলবে বা স্তিমিত হয়ে যাবে, বা এসি চলবে না, ফ্যানটা আস্তে আস্তে চলবে, মানে আমার যেটুকু প্রয়োজন তার থেকে কম হচ্ছে। আবার যদি 240-এর জায়গায় 500 ভোল্ট দিই, তাহলে কী হবে? সব পুড়ে যাবে। তাহলে প্রত্যেকটা সিস্টেমের একটা সহনশীলতা রয়েছে, একটা সেই সহনশীলতার মধ্যে, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে যদি সেটা থাকে, শক্তিটা থাকে, তাহলে আমার বডি সেটা কাজ করতে পারবে। ঠিক তেমনিভাবে আমাদের ব্লাডের গ্লুকোজের একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, সীমা রয়েছে। যদি তার মধ্যে কমে যায়, তার নিচে চলে যায়, তাহলে আমার বডি শক্তি পাবে না, একদম নিস্তেজ হয়ে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। এবং অনেক পেশেন্ট এরকম এত কিছু খায়নি, সুগার ওষুধ খেয়েছে, অজ্ঞান হয়ে যায়, হাত পা কাঁপতে লাগে, বুক ধরপড় করতে লাগে, মানে ওটা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, সুগার লেভেল একদম কমে যায় ব্লাডে। তো ব্রেনে সুগার যায় না, চোখে যায় না, চোখে ঝাপসা দেখে ব্রেনে কাজ করে না, অজ্ঞান হয়ে যায়, বুক ধরপড় করে, হাঁটে যায় না, ওটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, পুরো হাত পা সব কাঁপতে লাগে, ঘামতে লাগে, এগুলো হয় সুগার কমে গেলে। আবার যদি সুগার বেড়ে যায়, ধরুন 200, 300, 400 লিমিটের বাইরে চলে যায়, তখন কী হবে? আমি যে পরিমাণ আমার বিভিন্ন ব্লাড থেকে কোষের মধ্যে সুগারটা ঢুকবে, এই যে ব্লাড আছে, এখানে ব্লাডের ভেসেল আছে, আর এখানে কোষ আছে, ধরুন এই কোষ, রক্ত থেকে এই কোষের মধ্যে সুগারটা ঢুকবে। এই ঢুকার মধ্যে যে একটা জিনিস দরকার, একটা দরজা দরকার। এখানে দরজা ট্রান্সপোর্টার আছে, যেমন আপনি বাইরে থেকে ঘরে ঢুকতে হলে দরজা ভেদ করে আসতে হবে, সেরকমভাবে এখানে এই ট্রান্সপোর্টারের মধ্য দিয়ে গ্লুকোজটা ঢুকে কোষের মধ্যে। এখন যদি খুব বেশি পরিমাণে যদি আমার ব্লাডে গ্লুকোজটা বেড়ে যায়, তাহলে কী হবে? ব্লাডের যে অ্যাবজর্পশন পাওয়ারটা, মানে ব্লাড থেকে যে সুগারটা ঢুকবে কোষের মধ্যে, সেই ক্ষমতাটা কমে যায়। ফলে সেক্ষেত্রেও সুগার কিন্তু শক্তি পায় না, কোষটা সেক্ষেত্রে সুগার শক্তি পায় না। এবং ব্লাডের ডেন্সিটি বেড়ে যায়, ব্লাডের ঘনত্ব বাড়বে, স্বাভাবিক বাড়বে। রক্তের মধ্যে যে পরিমাণ থাকার কথা, মলিকুলার ওয়েট বেশি হচ্ছে, মানে ব্লাডের ডেন্সিটি বাড়ছে। ফলে ব্লাড যত বেশি ঘন হবে, এবং ব্লাড গ্লুকোজ বাড়ার জন্য অন্যান্য রিলেটেড যে সমস্যাগুলো, ব্লাডের গ্লুকোজ বাড়বে, অন্যান্য মলিকুল বাড়বে, বায়ো সিনথেটিক মলিকুল যেগুলো, সেগুলো বাড়বে, বাই প্রোডাক্ট বেড়ে যাওয়ার ফলে অটোমেটিক অন্য সমস্যা দেহের মধ্যে তৈরি হবে।
ব্লাডের পারফিউশন কমে যাবে। এই যে সুগারের কম হয়ে যাওয়া বা বেশি হয়ে যাওয়া, যেটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকার কথা উচিত, কিন্তু যখন এই সীমা অতিক্রম করে চলে যায় তখন আমাদের দেহে নানাবিধ সমস্যা তৈরি হয়। এই অবস্থাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস, সুগার। এখন এটা বিভিন্ন টাইপের হতে পারে, টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে, টাইপ 3 হতে পারে, টাইপ 1.5 হতে পারে, বা টাইপ 2.5 হতে পারে। বিভিন্ন বয়সের অনুপাতে বিভিন্ন ইটোজেনিক এবং প্যাথোজেনিসিস ডিপেন্ড করে, প্যাথোলজির উপর ডিপেন্ড করে বিভিন্নভাবে ভাগ করা হয়। তো মোদ্দা কথা, আমরা টাইপ 2 ডায়াবেটিস মেন, যেটা আমাদের কমন পাবলিকের মধ্যে বেশি হারে দেখা যায়, সেটা সম্পর্কে দু একটা কথা বলবো যাতে অধিকাংশ লোক উপকৃত হয়। এবং টাইপ 2 ডায়াবেটিস কখন হয়? যখন আমরা এতদিন ধরে জেনে আসছি যে টাইপ 2 ডায়াবেটিস হয় শুধুমাত্র বয়সে গেলে যখন আমাদের ব্লাডের ইনসুলিন রেজিস্ট্যান্সি তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সি তৈরি হয়ে এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কম তৈরি হয়, তখন কি হয়? আমাদের ডায়াবেটিস মেলাইটাস তৈরি হয়। টাইপ 2 যেটা, আমরা প্যানক্রিয়াসকে এবং ব্লাডের রেজিস্ট্যান্সি, ইনসুলিন রেজিস্ট্যান্সি, এই দুটোকে আমরা মেন জিনিসগুলো জানি এতদিন ধরে, কিন্তু এর মধ্যে আরও অনেক গল্প রয়েছে, সেগুলো সম্পর্কে বলি। আমি চা খেতে খেতেই বলি, যখন খাবারটা খেলেন, খাবারটা ভেঙে গেল, পেটে গিয়ে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে খাবারের মধ্যে যে গ্লুকোজটা আছে, কার্বোহাইড্রেটটা, সেটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হলো, ব্লাডে চলে গেল, লিভারে গেল, পোর্টাল ভেন থেকে লিভারে গেল। যখন আপনি সকালে খেয়েছেন, দুপুরে ভাত খাবেন, মাঝে যে 6 ঘন্টা না খেয়ে আছেন, তখন শক্তি কোত্থেকে আসছে? বা রোজার সময় আপনি ভোরবেলায় খেয়েছেন, রাত্রিবেলায় খাচ্ছেন, সন্ধ্যাবেলায়, মাঝে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকছেন, শক্তি আসছে কোত্থেকে? কিন্তু আপনি জানেন আমার ব্লাডের গ্লুকোজই আমার শক্তি, কিন্তু আপনি তো খাচ্ছেন না। একটা ইঞ্জিনে যতক্ষণ তেল পড়বে ততক্ষণ ইঞ্জিন শক্তি তৈরি করবে, কিন্তু আপনার দেহের মধ্যে খাবার তো সবসময় ঢুকছে না। সবসময় কি মুখে খাবার ঢুকে দিয়ে আছেন? না। তাহলে আমি দিনে 3 বার খাচ্ছি, 2 বার খাচ্ছি বা 1 বার খাচ্ছি, তাতেই কিন্তু আমার সারাদিন 24 ঘন্টা চলে যাচ্ছে, আর প্রত্যেকটা অঙ্গের কাজ হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমার বডির মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে খাবারটাকে সঞ্চিত হচ্ছে, জমা হচ্ছে, সেখান থেকে যেমন যেমন প্রয়োজন বডির মধ্যে সেরকম সুগার রিলিজ হচ্ছে, আমার দেহের মধ্যে শক্তি তৈরি হচ্ছে, সেটাকে লিভার। তো লিভারে গিয়ে প্রথমে খাবার যেই খেলেন, লিভারে গিয়ে ইনস্ট্যান্ট জমলো, আর সঙ্গে সঙ্গে যেটুকু দেহের মধ্যে প্রয়োজন সেটা কাজে লেগে গেল, বাকিটা লিভারে গিয়ে জমলো, লিভারে জমছে এবং যখন যেমন প্রয়োজন তখন সেভাবে বের হয়ে চলে যাচ্ছে। এই যে লিভারে জমছে, এই জমার প্রক্রিয়াটা যদি ব্যাহত হয়, যেখানে জমছে লিভারে, যেখানে গিয়ে সুগারটা জমছে, সেই জমা জায়গাটা লিভারে যদি সমস্যা হয়, 1 নম্বর। এবার গ্লুকোজটা লিভার থেকে বের করতে হবে, বা ব্লাডের গ্লুকোজ যদি বেড়ে যায় তাকে কমাতে হবে। যেটা করে, যে অঙ্গটা করে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। বেড়ে গেলে কমাবে কে? ইনসুলিন। কমে গেলে বাড়াবে কে? গ্লুকাগন। তাহলে প্যানক্রিয়াসের যদি কোনো সমস্যা হয় তাহলে সুগারের সমস্যা হবে। 2 হচ্ছে আমার এই যে হাইপোগ্লাইসেমিয়াতে কী হলো? হাইপোগ্লাইসেমিয়াতে ব্লাডের গ্লুকোজ এত কমে গেছে যে তাকে ইন্টারনাল বডির যে ডাটা সেন্টার, হোমিওস্ট্যাটিক সেন্টার, থাইরয়েড গ্ল্যান্ডের R1 R2 ওয়েভ দিয়ে গোটা বডিকে জানিয়ে দেওয়া হলো যে ব্লাডে গ্লুকোজ একদম কমে গেছে, ইমিডিয়েট ব্যবস্থা নেন। সেই সময় প্রথম অঙ্গ কে আসবে? প্রথমে চলে আসবে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, এপিনেফ্রিন। ওখান থেকে প্রচুর পরিমাণে এপিনেফ্রিন তৈরি হবে, যে পুরো বডি সিস্টেমে লিভারকে, প্যানক্রিয়াসকে, প্রত্যেকটা অঙ্গকে এতভাবে উত্তেজিত করবে যে বেশি যেখানে যা গ্লুকোজ আছে সব ব্লাডে নিয়ে আসার চেষ্টা করবে। সেই সব প্রচণ্ড ঘাম তৈরি হবে, ফলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমে গিয়ে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, ফলে ঘাম হবে, গা ঘামবে, বুক কাঁপবে, মুখ শুকিয়ে যাবে, বুক ধরপড় করবে, ভিতর কাঁপবে, এগুলো হবে। তাহলে এখানে একটা গ্ল্যান্ড কাজ করছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আমাদের 2 কিডনির উপর ছোটো ছোটো গ্ল্যান্ড আছে, এপিনেফ্রিন যেখান থেকে তৈরি হয়, কর্টিসল হরমোন যেখান থেকে তৈরি হয়, বা বিভিন্ন স্টেরয়েড হরমোন যেখান থেকে তৈরি হয়, সুপ্রারেনাল গ্ল্যান্ড, সেইখানে সমস্যা। 4 নম্বর হচ্ছে যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা বলছি, সেখানে একটা সমস্যা। ইনসুলিন রেজিস্ট্যান্সে কি? ইনসুলিন রেজিস্ট্যান্সে হলো যে গ্লুকোজ ব্লাডে আছে, কোষের মধ্যে ঢুকতে পারছে না, এই ঢুকতে যাওয়ার পথে যে বাধা, সেই বাধাটাই রেজিস্ট্যান্স। এখন বাধাটা কে তৈরি করে, কেন তৈরি করে, কীভাবে তৈরি করে, এটা আমাদের খুব জানা প্রয়োজন। সহজ কথায় বলি, গ্লুকোজ হওয়ার জন্য মেন 4টে জিনিস দায়ী। ব্লাড সুগার ইমব্যালেন্স বা ডায়াবেটিস মেলাইটাস হওয়ার জন্য আমরা এতদিন ধরে যে 2টো অঙ্গ বা 3টে অঙ্গ জানতাম, এখন আমি যেটা জানলাম কি 4টে জিনিস। 1 হচ্ছে লিভার, 2 হচ্ছে প্যানক্রিয়াস, 3 হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, 4 হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সি, যেটা অ্যাকচুয়ালি ব্লাড ফ্যাট।
রক্তের মধ্যে যত চর্বি বাড়বে সেটা আমি ব্লাডে বায়োকেমি ল্যাবরেটরিতে আমি ডায়াগনোস করতে পারি না করতে পারি, কারণ আমার মেশিন সে পর্যায়ে পৌঁছাতে নাও পারতে পারে। মেশিনের যে কার্যক্ষমতা, স্পেসিফিসিটি বা যে ক্ষমতা, সেটা এই ব্লাড ফ্যাটটাকে নির্ণয় করার জন্য, ডিটেক্ট করার জন্য সক্ষম না হলেও হতে পারে। কিন্তু ব্লাড ফ্যাট যদি না বাড়ে ইনসুলিন রেজিস্ট্যান্সে তৈরি হবে না। ব্লাড ফ্যাটই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ব্লাড ফ্যাট যত বাড়বে ইনসুলিন রেজিস্ট্যান্স তত বাড়বে। অতএব 4টে জিনিস থেকে আমাদের দেহের মধ্যে সুগার তৈরি হয়। এক হচ্ছে লিভার, 2 হচ্ছে প্যানক্রিয়াস, 3 হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ব্লাড ফ্যাট। এখন আমি জানবো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কীভাবে কানেকশান আছে, কীভাবে ওরা একসঙ্গে কাজ করে এবং কীভাবে তারা একসঙ্গে আমাদের ব্লাডের গ্লুকোজকে ব্যালেন্সে রাখে। সাপোজ ধরুন একটা মানুষ প্রচণ্ড স্ট্রেসে আছে, দুশ্চিন্তায় আছে। দুশ্চিন্তা থাকলে কি তৈরি হবে? স্ট্রেসে আমি জানি স্ট্রেস হরমোন কি জানি, অ্যাড্রিনালিন আর এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, কর্টিসল হরমোন বা স্টেরয়েড হরমোন। এই দুটো আমরা জানি স্ট্রেস হরমোন। আমার বডিতে কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো যদি সিচুয়েশান এমন হয় যে আমার বডিকে একটু চেঞ্জ করতে হবে, বডিকে একটু এনার্জাইজ করতে হবে, বডিকে একটু শক্তিশালী করতে হবে, ইমিডিয়েট একটা ব্যাকআপ লাগবে, সেক্ষেত্রে এই কী হয়, এই দুটো হরমোন তৈরি হয়। তো এই দুটো হরমোন, স্ট্রেস যদি খুব সবসময় লাইফে থাকে, একটা মানুষের জীবনে যদি সবসময় স্ট্রেস থাকে, সবসময় দুশ্চিন্তা থাকে, মানসিক চাপ থাকে, তাহলে এই হরমোন বেশি তৈরি হবে, ব্লাডে সবসময় থাকবে। আমি আগের ক্লাসে বলেছি যে এইগুলো যদি বেশি ব্লাডে থাকে, লিভারে অ্যাবজর্ব করবে, শোক করবে, লিভারে একটা ক্ষতি হবে। আর তার সঙ্গে প্যানক্রিয়াসকেও ও জাস্ট যেমন আপনার যেমন একটা কড়াইয়ে তেল ভাসছেন, যদি 1 ফোঁটা তেল এসে চামড়া যেমন পুড়ে যায়, সেরকমভাবে প্যানক্রিয়াসও কিন্তু ওইভাবে দহন হবে। প্যানক্রিয়াস ওইভাবে দহন হয়ে স্কার ফর্ম করবে। প্যানক্রিয়াস খুব সফট একটা অর্গান, খুব থলথলে একটা অর্গান। 1 ফোঁটা যদি অ্যাড্রিনালিন এখানে পড়ে যায়, ও জাস্ট ঝলসে যাবে, ফলে স্কার ফর্ম করবে প্যানক্রিয়াসে। ক্রনিক স্ট্রেস হলে লিভার এবং প্যানক্রিয়াস দুটোই কিন্তু ড্যামেজ হবে এবং ছোটো ছোটো স্পট তৈরি হবে প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসে বিটা সেল যেগুলো, যেখান থেকে প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি হয়, গ্লুকাগন তৈরি হয়, সেখানে ক্ষতিগ্রস্ত হবে, কোষগুলো আস্তে আস্তে অক্ষম হয়ে পড়বে এগুলো তৈরি করতে গেলে। স্ট্রেস যদি লাইফে কন্টিনিউ থাকে, তো এই দুটো অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সঙ্গে যদি স্ট্রেস প্রচণ্ড পরিমাণে বেশি থাকে, তাহলে একটা সময় গিয়ে এই গ্ল্যান্ড থেকে তো তৈরি হচ্ছে, তাহলে গ্ল্যান্ডের যে রিজার্ভ, গ্ল্যান্ডের যে অ্যাক্টিভিটি এক্সজস্টেড হয়ে যাবে। গ্ল্যান্ডের যে রিজার্ভটা থাকে সেটা এক্সজস্টেড হয়ে যাবে, ফলে এই গ্ল্যান্ডটাও ক্ষতিগ্রস্ত হবে। আর যেহেতু লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে স্ট্রেসের জন্য, এবং বর্তমানকালে যে সমস্ত ডায়েটারি আমরা ম্যানেজমেন্ট হ্যাবিটের মধ্যে আছি, খাবারের মধ্যে পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, তার সঙ্গে প্রচুর পরিমাণে ফ্যাটি ফুড বা আমাদের ফাস্ট ফুড বা আমাদের ওয়াটারের মধ্যে বিভিন্ন হেভি মেটাল, খাবারের মধ্যে হেভি মেটাল, নানাবিধ জিনিস দিয়ে, প্লাস্টিক, কেমিক্যাল, টক্সিন দিয়ে লিভার অলরেডি লোডেড, ওভারলোডেড, কনজেস্টেড, এখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই জায়গা থেকে কী হচ্ছে, ফ্যাট মেটাবলিজমের সমস্যা হচ্ছে। সূক্ষ্ম পরিমাণে ব্লাডের ফ্যাট, লিভার থেকে ফ্যাটটা ব্লাডে চলে আসছে, ব্লাডে এসে ব্লাড ফ্যাটটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। আর আমাদের বিভিন্ন ভেনে, বিভিন্ন শিরার গায়ে গায়ে ফ্যাটি স্ট্রিক তৈরি হচ্ছে। এই ফ্যাটি স্ট্রিক যখন তৈরি হবে শিরার গায়ে গায়ে, তখন কী হবে, ও ফ্যাটগুলো কী হবে, ব্লাডের গ্লুকোজ যে ট্রান্সপোর্টটা, সেটাকে বাধাপ্রাপ্ত করবে। এই ব্লাডের ফ্যাটটা যত বেশি হবে, বাধা তত বেশি হবে, যত বেশি বাধা হবে তত গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে কম পারবে, আর যত কম ঢুকবে তত ব্লাডে গ্লুকোজ বাড়বে, তত ডায়াবেটিস বাড়বে। তাহলে সুগারের জন্য মূল ফ্যাক্টর কি? দুশ্চিন্তা। লাইফে যদি বেশি দুশ্চিন্তা থাকে, সুগার বাড়বে। অতএব লাইফে দুশ্চিন্তা বলে নয়, স্ট্রেস এমন একটা জিনিস, এই জায়গাতে যদি আপনার মনের মধ্যে এমন কোনো আমাদের মনের রিয়াকশান 46 রকমের হয়, 23 জোড়া আমাদের ইমোশন রয়েছে, যেমন ভালোবাসা, ঘৃণা করা, ভালো লাগা, তারপরে হচ্ছে হিংসা করা, উদার হওয়া, অহংকারী হওয়া, পরোপকার করা, পরের ভালো দেখে নিজেকে ভালো মনে হওয়া। এই যে নানাবিধ মানুষের মনের মধ্যে যে বিভিন্ন রিয়াকশান হয়, মনের মধ্যে যে অনুভূতিগুলো তৈরি হয়, এই অনুভূতি 23 জোড়া অনুভূতি রয়েছে। প্রত্যেকটা অনুভূতির একটা নেগেটিভ, একটা পজিটিভ দিক রয়েছে। যেমন আপনি বলেন, সাপোজ ধরুন আপনার ভালোবাসা, ঘৃণা করা, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন যে কোনো পজিটিভ ইমোশন এই হরমোনগুলোকে এমনভাবে তৈরি করে যে হরমোনগুলো আমার প্রত্যেকটা অঙ্গকে কনস্ট্রাকটিভ করে, ডেভেলপ করে, তৈরি করে, এনার্জাইজ করে, শক্তিশালী করে, মানে মোটিভেট করে। আর যদি নেগেটিভ টাইপের ইমোশন আমার দেহের মধ্যে, মনের মধ্যে থাকে, এই নেগেটিভ টাইপের ইমোশন থেকে যে হরমোনটা তৈরি হচ্ছে সেটা টক্সিক এবং ক্ষতিকর। কী হবে, প্রত্যেকটা অঙ্গকে ও কী করে, ক্ষতি করে, নেগেটিভ এফেক্ট ফেলে, প্রত্যেকটা কোষকে ড্যামেজ করে এবং পুরো সিস্টেমে একটা ড্যামেজ তৈরি করে। ফলে কোনো মানুষের মধ্যে যদি নেগেটিভ ইমোশন বেশি থাকে, কোনো ব্যক্তির মধ্যে যদি সবসময় স্ট্রেস এবং সেটা নেগেটিভ,
মানে পরকে ক্ষতি করবো কী করে, মানুষকে খুন করবো কী করে, এবং মানুষকে ক্ষতি করবো কী করে, বা ঘৃণা করা, মানুষকে মানে সমস্ত রকম মানসিক দুশ্চিন্তা, যেগুলো যেমন অহংকার করা, হিংসা করা, এই সমস্ত জিনিস যদি মনের মধ্যে বেশি থাকে, অটোমেটিক তার দেহের মধ্যে একটা সময় গিয়ে এই গ্ল্যান্ডগুলো, এই অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হবে। একটা সময় গিয়ে দেখা যাবে তার সুগার হয়ে গেছে। মনের যে লালন, মনের মধ্যে যে বিভিন্ন ইমোশনের লালন করা, পালন করা, মনেরটাকে ঠিক রাখা, এটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডায়াবেটিসের জন্য মনটাকে সুস্থ রাখা, মনটাকে শান্ত রাখা এবং সমস্ত রকমের খারাপি চিন্তা থেকে নিজেকে মুক্ত করা খুব ইম্পর্টেন্ট। নিজের মধ্যে যদি খারাপি জিনিস থাকে, হিংসা, অহংকার, বিদ্বেষ, লালসা, ভয়, ভীতি, লোভ, এইসব জিনিস যদি মনের মধ্যে থাকে, তার সুগার হওয়ার চান্স হাই। আপনি বুঝতে হবে না কীভাবে হয়ে গেছে, তো হয়ে যাবে, কারণ এইভাবে আপনার দেহের মধ্যে ক্ষতি করছে। আপনার খাবারের মধ্যে, আপনার পানির মধ্যে, পোশাকের মধ্যে বিভিন্ন কেমিক্যাল, টক্সিন, বিষ, জীবাণু তো আছেই, সেটা তো লিভারকে ক্ষতি করছে। কিন্তু স্ট্রেসটা এইভাবে আপনার ডায়াবেটিসটাকে ইনিশিয়েশন করছে। ফলে স্ট্রেস হচ্ছে মূল ফ্যাক্টর ডায়াবেটিসের। এখন তাহলে আমি এই যে এইভাবে ডায়াবেটিস হচ্ছে, এই ডায়াবেটিসকে আমি ম্যানেজ করে কী করে? আচ্ছা, এবার আমি এই পর্যন্ত চলে আসি। সংক্ষেপে এটাই হলো আমার কীভাবে ডায়াবেটিস হচ্ছে। এবার ডায়াবেটিসটা আমি কীভাবে ম্যানেজ করব। প্রথম হচ্ছে আমি বললাম আমার মনটাকে ঠিক রাখতে হবে। মনটাকে ঠিক রাখতে হবে, মনের মধ্যে যত রকমের খারাপই জিনিস, ইমোশন রয়েছে, সেগুলো দূর করতে হবে। ফার্স্ট, হারাম জিনিস থেকে নিজেকে বিমুক্ত রাখতে হবে, হালাল জিনিসে এগিয়ে আসতে হবে। মনের মধ্যে ভালোবাসা, স্নেহ করা, আদর করা, মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করা, এগুলো রাখতে হবে। মনের মধ্যে সন্দেহ রাখা যাবে না, ইমান পাক্কা করতে হবে। মানব কল্যাণে যে সমস্ত চিন্তাভাবনাগুলো আমাদের কাজে আসে, উপকার আসে, সেগুলো আমাদের মনের মধ্যে লালন করতে। 2 হচ্ছে লিভার এবং প্যানক্রিয়াস বা এই গ্ল্যান্ডটাকে স্ট্রেস তৈরি করছে যে সমস্ত মানসিক দুশ্চিন্তা, যে সমস্ত অবস্থা, যে আবেগ, যে সমস্ত যেমন প্রচণ্ড ভয়, ভীতি, সন্ত্রাস, এগুলো দূর করতে হবে। যে সমস্ত খাবারের ফলে এই লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, খাবারের মধ্যে থাকা বিভিন্ন বিষগুলো, খাবারের মধ্যে থাকা বিভিন্ন কেমিক্যাল, টক্সিনগুলো, যেগুলো আমার দেহের মধ্যে ঢুকছে কন্টিনিউ, অনবরত মায়ের পেট থেকেও পাচ্ছি, সেগুলো আমার কমাতে হবে। তো তার জন্য এই ব্যবস্থা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এই গ্ল্যান্ডটা, যে গ্ল্যান্ডটা আপনার প্রচণ্ড স্ট্রেসে, মনের মধ্যে বিভিন্ন নেগেটিভ ধারণার জন্য কী হয়েছে, গ্ল্যান্ডটা এক্সস্টেড হয়ে গেছে, হরমোনটা তৈরি করতে পারছে না। সেক্ষেত্রে এই গ্ল্যান্ডটাকে আবার রিভাইভ করতে হবে, আবার আগের অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য রেস্টের প্রয়োজন। আমাদের হিউম্যান বডি আল্লাহ এমনভাবে তৈরি করেছে, প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা সিস্টেমকে যদি একটু রিল্যাক্স টাইম দেওয়া হয়, একটা রেস্ট দেওয়া হয়, সে নিজেদেরকে আবার রিভাইভ করতে পারবে। এবং একটা লিভার সেল যদি ড্যামেজ হয়ে যায়, অটোমেটিক রিজেনারেট করতে পারে, তাকে সেই স্কোপ দিতে হবে। আমি যেমন আপনি সারাদিন কাজ করছেন, রাত্রেবেলায় ঘুমাচ্ছেন 6 ঘন্টা, পুরো বডি ফ্রেশ হয়ে যাবে, রিভাইভ করে যাবে। সেরকমভাবে এই গ্ল্যান্ডটাকে যদি আমি রেস্ট দিই, রেস্ট মানে আমি তো খাবার খাচ্ছি, এই 6 ঘন্টা খাচ্ছি না, 8 ঘন্টা খাচ্ছি না, মাঝে যে 8 ঘন্টা গ্যাপ, সেই সময়ে ব্লাডের গ্লুকোজটাকে ফ্ল্যাকচুয়েট করছে, তাকে মেনটেন করার দায়িত্ব এর। তো এই ব্লাডের গ্লুকোজ যাতে ফ্ল্যাকচুয়েট না করে, একই লেভেলে থাকে, যাতে এই গ্ল্যান্ডটা কোনো রকম রেসপন্স না করতে পারে, এই যত স্থির থাকতে পারে, শান্ত থাকতে পারে, তার জন্য একে ব্লাডে আমি প্রতি 2 ঘন্টা পর পর, 1.5 ঘন্টা পর পর আমি ব্লাডে সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজের একটা কম্বাইন্ড খাবার বা সবজি খাবো, ন্যাচারাল ফুড খাবো, ফ্রুটস, ভেজিটেবল খাবো, অল্প অল্প করে, যাতে এই গ্ল্যান্ডটা মানে বেশি রেস্ট পায়। এটা আমি 1 মাস, 2 মাস, 3 মাস করতে পারি। আর ইনসুলিন রেজিস্ট্যান্সি কমানোর জন্য ব্লাড ফ্যাট কমাবো। ব্লাড ফ্যাট কমানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ঘাম ঝরানো। দেহ থেকে ঘাম ঝরাতে হবে, খাবারের মধ্যে ফ্যাটি কন্টেন্ট কমিয়ে দিতে হবে, ফ্যাটি খাবারগুলো কমিয়ে রাখতে হবে। ফলে ব্লাডে ঘাম ঝরানোর জন্য এক্সারসাইজ করতে হবে, মানে আপনি দৌড়ান, ঝাঁপান, লাফান, যাই করেন না কেন, ঘামটা ঝরাতে হবে। ঘাম ঝরলে যে শক্তিটা লাগে, ঘাম দেহের রক্ত থেকে ঘামটা বের করে দেহ থেকে বের করার জন্য, সেই শক্তিটা যেখান থেকে আসে, লিনতাপটা, সেটা ব্লাডের ফ্যাট থেকে আসে। তো ব্লাড ফ্যাটটা কমাতে হবে। ব্লাড ফ্যাট কমানোর জন্য একমাত্র উপায় হচ্ছে এক্সারসাইজ করা, সোজা কথা গায়ের ঘাম ঝরানো। এই 4টে জিনিসকে যদি আপনি যত্ন নিতে পারেন এক টাইম সঙ্গে সঙ্গে, তাহলে আপনার সুগার কিন্তু নর্মালাইজ হতে শুরু করবে। এবার আপনি লিভারকে, যে সমস্ত আমরা যে মনে করি যে ডায়াবেটিস মানে আপনি রুটি খাবেন, ভাত খাবেন না, আর ডায়াবেটিসের কনসেপ্টটা যে শুধুমাত্র কার্বোহাইড্রেট থেকে, কার্ব থেকে, এই কনসেপ্টটা কিন্তু 100% সঠিক নয়। ডায়াবেটিসের কনসেপ্টটা এই 4 জায়গা থেকে, স্ট্রেস থেকে, মনের মধ্যে লালসা, ঘৃণা, ভয়, ভীতি, সন্ত্রাস, অহংকার, হিংসা থেকে, আর এই খাবারের মধ্যে থাকা বিভিন্ন বিষ, কেমিক্যাল, টক্সিন, খাবারের মধ্যে থাকা বিভিন্ন প্রোটিন, হাই ফ্যাট, সঙ্গে কার্বোহাইড্রেট কিছুটা রোল প্লে করে, কিন্তু কার্বোহাইড্রেট মেন নয়। মেন হচ্ছে, মানে কার্বোহাইড্রেট লাগবেই, গ্লুকোজটা আপনার দেহের মধ্যে লাগবে। মেন হচ্ছে ফ্যাট, প্রোটিন। প্যানক্রিয়াসের জন্য যেটা দায়ী, সেটা হচ্ছে
বিভিন্ন রকম ক্রনিক ইনফেকশন, পেটের মধ্যে এন্টেরিক ইনফেকশন যেগুলো হয়, গ্যাস্ট্রোএন্টারাইটিস বা এক ফুড পয়জনিং থেকে হতে পারে, অথবা আপনার মনের মধ্যে থাকা বিভিন্ন লালসা, হিংসা, বিদ্বেষ থেকে বা ক্রনিক স্ট্রেস থেকে, প্যানক্রিয়াসের ড্যামেজ থেকে হতে পারে। এটা ঠিক করতে হবে। এই গ্ল্যান্ডটাকে তো বললাম, ফ্যাট কমানোর জন্য বললাম এক্সারসাইজ করতে হবে। তাহলে ডায়েটেটিক ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কি খাবারের মধ্যে যে আমরা বেশি বেশি রুটি খাবো, ভাত খাবো না, এই কনসেপ্টটা বাদ দিতে হবে। ভাতই খাবেন। প্রথম হচ্ছে খাবারের মধ্যে চেষ্টা করবেন সমস্ত বিষমুক্ত খাবার খাওয়ার। দ্বিতীয় হচ্ছে ভাতই খাবেন, রুটি কম খাবেন, বা রুটি খেলে যদি লিভারে কোনো জীবাণু থাকে সেগুলো বেড়ে যাবে গ্লুটেন থেকে। তাহলে লিভারকে লোড কমানোর জন্য, লিভারকে ফাঁকা রাখার জন্য, রেস্ট দেওয়ার জন্য রুটি খাবো না। রুটি খেয়ে আজ পর্যন্ত কারো সুগার ভালো হয়নি। অতএব রুটি খাওয়া বন্ধ করতে হবে। ভাতই খাবেন, অল্প করে ভাত খাবেন, দুবেলা ভাত খাবেন, একবেলা মুড়ি খাবেন, আর 2 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ফলের জুস বা ফল সবজি এগুলো অল্প করে খাবেন। আর প্রতিদিন মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করবেন। আর ইনিশিয়াল যদি হাই সুগার থাকে, হয়তো কিছু মডার্ন মেডিসিনে যে ইনসুলিনের গক যেগুলো আছে, মেটফরমিন, গ্লুকোজাইড, এই জাতীয় ওষুধ বা পায়োগ্লিটেজন, এগুলো দিয়ে আপনি সাময়িকভাবে কমাতে পারেন। এই সমস্ত ওষুধের কাজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস দুর্বল হয়ে আছে, কিন্তু ওকে লাফিয়ে ঝাঁপিয়ে ঘুষি মেরে যত পারা যায় প্যানক্রিয়াস থেকে সুগার ইনসুলিন বের করা। আর একটা ওষুধের কাজ হচ্ছে যে পেটের মধ্যে খাবারটা গেল, কার্বোহাইড্রেটটা, গ্লুকোজটাকে অ্যাবজর্ব করতে না দেওয়া। পেটেই থাকবে, লিভারে যাবে না, ব্লাডে যাবে না। তাহলে আলটিমেট কি, সুগার যেখান থেকে ডেভেলপ হচ্ছে তার চিকিৎসা হচ্ছে। সুগার আপনার দেহের মধ্যে যেখান থেকে হচ্ছে তার কোনো ব্যবস্থাপনাই হলো না, কিন্তু সুগার কমানোর জন্য আপনার নানাবিধ এখন অনেক ওষুধ বেরিয়েছে, প্রসাব দিয়ে, কিডনি দিয়ে আপনার বেশি বেশি সুগার বের করে দেওয়া। তাহলে ব্লাডের গ্লুকোজ কমানোটা মেন ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টর হচ্ছে এই 4টে অঙ্গকে ঠিক করা, 4টে সিস্টেমকে ঠিক করা, যাতে আপনি ব্লাডের গ্লুকোজটাকে নর্মাল লাইনে নিয়ে আসতে, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আনতে পারেন। আপনার এই পুরো বালতি সব ফ্যান পুড়ে যাচ্ছে, আপনি কি সব খুলে ফেলে দেবেন? আপনাকে মেন ভোল্টেজ যেটা ঢুকছে তাকে ঠিক করতে হবে, পাওয়ারটা ঠিক করতে হবে। আমার পাওয়ার ঠিক করতে হবে, মনের পাওয়ার, খাবারের পাওয়ার, এসবের পাওয়ারগুলো ঠিক করতে হবে, তবে আপনার সমস্ত ফ্যান চলবে। তো এই 4টে জিনিসকে মাথায় রেখে যদি আমরা সুগারকে ঠিক করি, তাহলে অবশ্যই আমাদের সুগার ইনশাল্লাহ একদম ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ। এবং এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, বহু পেশেন্ট ভালো হয়েছে, এবং সুগারের পেশেন্ট আস্তে আস্তে সুগারের যে ওষুধ সেটা বন্ধ করতে হয়েছে। এখন হচ্ছে অনেকেই মানতে পারে না, অনেকে বিশ্বাস করতে পারে না, অনেকে হয়তো উন্নাসিকতা দেখায়, তাদের ক্ষেত্রে কিছু বলার নেই, না মানবে। এখন আমার এইভাবেই কিন্তু ভালো হবে, এর কোনো বিকল্প পথ নাই। এবার সঙ্গে লিভারে, প্যানক্রিয়াসে, গ্ল্যান্ডের কী সমস্যা, কতটা সমস্যা, কীভাবে হয়ে আছে, সেটা জানার পরে তার অ্যাপ্রোপ্রিয়েট ডায়েটারি ম্যানেজমেন্ট শুরু হবে, ক্যালোরি ঠিক করা হবে, সব কিছু ঠিক করতে হবে। কিন্তু সুগার আপনাকে এইভাবেই ভালো করতে হবে। সুগার আলু খাবেন, আলু প্রচুর খেতে হবে, কারণ ব্রেন চলতে গ্লুকোজ দিয়ে, লিভারের খাবার, গ্ল্যান্ডের খাবার, তারপরে হচ্ছে ব্রেনের খাবার, মেন খাবার তো আলুতে আছে। আলু খেতে হবে বেশি বেশি, শাক আলু, মিষ্টি আলু, সব আলু খাবেন, সমস্ত সবজি খাবেন। মাটির তলা জিনিস খাওয়া যায় না সুগারে, এটা ভুল কথা। খাবেন, ফল খাওয়া যায় না, মিষ্টি খাওয়া যাবে, খাবেন, কিন্তু খাবেন না কি, ডিম খাবেন না, যেগুলো এই সমস্ত অঙ্গকে ক্ষতি করে। ডিম খাবেন না, দুধের জিনিস খাবেন না, গমের জিনিস খাবেন না, সয়াবিন খাবেন না, চিনি খাবেন না, সাদা তেল খাবেন না, ভুট্টা খাবেন না, জিএমও ফুড খাবেন না, অর্গানিক ফুড খাবেন, ইনঅর্গানিক ফুড খাবেন না, এগুলো আপনি মেনে চলবেন। আর 1.5 ঘন্টা পর ডায়েটারি যে বললাম সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ 1.5 ঘন্টা পর অল্প করে মুখে ঢোকাতে হবে, যাতে ব্লাডের গ্লুকোজটা একটা স্ট্যাচু লেভেলে থাকে, প্ল্যাটু থাকে। আর প্রতিদিন এক্সারসাইজ করবেন, আর এমনি বাকি খাবার যেভাবে খান সেভাবে খাবেন, মাঝে শুধু একটু পরিমাণটা যেরকম খাওয়ার নিয়ম 3 ভাগের 1 ভাগ সেভাবেই খাবেন। ব্যাস, দেখুন আপনি 1 মাস, 2 মাস, 3 মাস ফলো করে দেখুন, সুগার ওষুধ ছাড়া সুগার কতটা কমে আপনি নিজেই খেয়াল করবেন। এবং অবশ্যই আমার এই প্রিন্সিপালে বহু পেশেন্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সাথে। এবং এই কনসেপ্টটা পুরো এই বইয়ে লেখা আছে, এই জিনিসটা ডিটেলস আলোচনা করা হয়েছে। এবং এই বইটা যদি কেউ পড়ে, ডায়াবেটিস সে নিজেই ঠিক করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমি সংক্ষিপ্ত আকারে এই সুগার সম্পর্কে আলোচনা করলাম। অবশ্যই মন দিয়ে শুনবেন, সবাইকে শোনাবেন এবং নিজেও মানার চেষ্টা করবেন। এবং অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং বিস্তারিত জানতে আর যদি প্রয়োজন মনে হয় কিছু জানবো, শিখবো, ও কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, সেই বিষয় সম্পর্কে আমরা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।